আসসালামু আলাইকুম। এসএসসি 27 তোমরা তো এর আগে অনেক জায়গায় আইসিটি ক্লাস করেছো, কিন্তু আজকের এই আইসিটি ক্লাসটা তোমার জন্য একটা সেরা আইসিটি ক্লাস হতে চলেছে। তো চলো ক্লাসটা শুরু করি। তুমি শেষ পর্যন্ত আমার সাথে থাকো, তারপর তুমি বলো যে এই অধ্যায়টা সম্পর্কে তোমার পূর্ণ একটা ধারণা এসেছে কিনা, এটা তুমি অবশ্যই কমেন্টে জানাবা। তো চলো অধ্যায়টা শুরু করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ, প্রথম অধ্যায়। চলো দেখো, আমি আরেকটা কথা তোমাদের বলে দিতে চাই যে এই অধ্যায়ের মানে আমি যেগুলো তোমাদের স্লাইড দেবো, এই অধ্যায়ের না, আইসিটির পুরো আইসিটি বইয়ের তোমাকে যে স্লাইডগুলো দিব সেগুলো তুমি যদি পড়ো তাহলেই তোমার আইসিটি বইটা কভার হয়ে যাবে। মানে বই যদি তুমি না পড়ো তাও হবে। আইসিটি মানে স্লাইডগুলো আমি এইভাবে গুছিয়েছি তোমাদের জন্য। তো দেখো, তোমাদের বিগত যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের এই অধ্যায় থেকে কোন বোর্ডে কয়টি এমসিকিউ এসেছে আমি কিন্তু সুন্দরভাবে তোমাদের জন্য তুলে দিয়েছি। তো দেখো, তোমাদের বড় ভাই 26-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের ঢাকা বোর্ডে এসেছিল 5টা, রাজশাহী বোর্ডে 5টা, যশোরে 4টা, কুমিল্লায় 5টা, চট্টগ্রামে 5টা, সিলেটে 5টা, বরিশালে 5টা, দিনাজপুরে 4টা, ময়মনসিংহে 5টা। তারপর দেখো 25 সালে রাজশাহী বোর্ডে এসেছিল 6টা, 23 সালে রাজশাহী এবং ঢাকাতে এসেছিল 6টা, ময়মনসিংহে 7টা, সিলেটেও 7টা, আর ময়মনসিংহে তার আগের বছর অর্থাৎ 24-এ এসেছিল 6টা। তাহলে তুমি বুঝতে পারছো এই অধ্যায়টা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। মানে তুমি ধরে নিতে পারো তোমাদের সময় তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবে তোমাদেরও এইরকমই একটা মানে ধরো 7টা না আসলেও ন্যূনতম হলো 4টা এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে। আর যদি সর্বোচ্চ আসে তাহলে 7টা, আর সর্বনিম্ন যদি আসে তাহলে 4টা। তাহলে অধ্যায়টা যদি তুমি সুন্দরভাবে কমপ্লিট করো তাহলে এখান থেকে 4টা বা 7টা এমসিকিউ কমন পেতে পারো। চলো অধ্যায়টা শুরু করি আমরা। প্রথম যেটা সেটা হলো 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাকে অনেক রকমভাবে দিতে পারে, এটা ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। এটা একটু ভালোভাবে মার্ক করে নাও। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, এটা একটু ভালোভাবে মার্ক করে নাও তোমরা। তারপরেরটা দেখো, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। মানে এখন আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেইটার সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। এটাও অনেক গুরুত্বপূর্ণ। তোমাকে প্রশ্নে এরকমভাবে দিতে পারে যে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি, তখন হবে আন্তর্জাতিকতা। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন। তাহলে এখানে আমরা কি শিখলাম প্রথম স্লাইডে? 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। এটা তোমাকে কিভাবে দিতে পারে দেখো, যে 21 শতকের সম্পদ কি? জ্ঞান। তারপরে এমন দিতে পারে যে কোন শতকে এসে আমাদের যে চিন্তা ভাবনা ছিল সেটা পরিবর্তন হয়েছিল, তখন কি হবে? 21 শতকে এসে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছিল। তারপরে এইটা থেকে সেরকম এমসিকিউ আসে না, তারপরে একটু দেখে নিবা। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তারপরে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। এটা দিতে পারে এরকমভাবে যে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটা। তারপরে স্লাইড আমরা দেখি, 21 শতকের মূল বিষয় কয়টি, এটা দিতে পারে এইভাবে। বলো তো, 21 শতকের মূল বিষয় হচ্ছে 2টি। এটা এমসিকিউ আসতে পারে। 2টা বিষয় তো আছে, এখন কোন 2টা বিষয়? এই একটা হলো গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশন মানে হলো বিশ্বায়ন। আর তারপরে ইন্টারন্যাশনালাইজেশন মানে হচ্ছে আন্তর্জাতিকরণ। এখন এই 2টা বিষয়কে আবার ত্বরান্বিত মানে বৃদ্ধি করা বা গতিশীল করার জন্য আইসিটি প্রয়োজন। আইসিটি মানে কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োজন। এটা এমসিকিউ দিতে পারে এইরকমভাবে। তাহলে এটা বুঝতে পেরেছো এখান থেকে কী প্রশ্ন আসবে। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি একটু স্টার দিয়ে দিই যেন তুমি যখন স্লাইডটা পড়ো তখন যেন মনে হয় যে আসলে এই স্লাইডটা কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় 7-8 ধরন করে তোমাকে এমসিকিউ দিতে পারে। তারপরেরটা দেখো, তারপরে স্লাইড। সমগ্র বিশ্বের সম্পদের ধারণা পাল্টিয়েছে কখন? সমগ্র বিশ্বের যেই ধারণাটা ছিল আমাদের সেটা কখন পাল্টিয়েছে? 21 শতকে আমাদের ধারণাটি পাল্টিয়েছিল 21 শতকে। তো প্রথম স্লাইডের প্রথম যেটা ছিল সেইটাই কিন্তু একটু দেখে নিই। চলো আবার এই যে দেখো, এখানে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। এই 21 শতকে এসে আমাদের যে সম্পদটা সেই ধারণাটা পাল্টিয়েছিল 21 শতকে এসে।
তাহলে আমাদের একটা এমসিকিউ গেল। এখন 2 নাম্বার এমসিকিউ, 21 শতকের সম্পদ কোনটি? 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। আর আন্তর্জাতিকতা এটা একটা কি? অলিখিত নিয়ম। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। একটু লিখে দিই তোমাকে, অলিখিত নিয়ম। এইরকমভাবে এমসিকিউগুলো পড়বা যে তুমি ধরো যে এখানে 4টা অপশান আছে, একটা তো সঠিক উত্তর হবে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আসলে অন্য কোনো জায়গার উত্তর হয় কিনা এটা দেখবা। আর এই যে সাধারণ, নতুন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। নতুন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তারপরেরটা আমরা দেখি, এইটা দেখো তো কোথায় এসেছে। এটা দেখো এই যে বরিশাল বোর্ডে 24-এ এসেছিলো। তারপরে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক কলেজেও এই এমসিকিউটা দেওয়া হয়েছিল। তাহলে তারপরেরটা দেখো, পৃথিবীর সবাই নিচের কোনটিকে 21 শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে? জ্ঞান। 21 শতকের সম্পদ হিসাবে মেনে নিয়েছে জ্ঞানকে। 4 নম্বর প্রশ্ন, কোনটির কারণে মানুষ সাধারণ সম্পদ হয়ে উঠেছে? কোনটির কারণে? জ্ঞানের কারণে মানুষ সাধারণ সম্পদ হয়ে উঠেছে। জ্ঞান। 21 শতকের পৃথিবীর অর্থনীতি বা সম্পদ বলো যাই বলো, সেটা হলো জ্ঞান। 21 শতকে এসে আমরা আরও কয়টি বিষয় শুরু করেছি? কয়টি বিষয়? 2টি বিষয়। একটা হলো গ্লোবালাইজেশন, একটা হলো ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন মানে হলো বিশ্বায়ন, ইন্টারন্যাশনালাইজেশন মানে কি? আন্তর্জাতিকরণ। তাহলে 2টি বিষয় বলে দিলাম, কি কি? গ্লোবালাইজেশন আর ইন্টারন্যাশনালাইজেশন। তারপরে দেখো, ইন্টারন্যাশনাল নাকি গ্লোবালাইজেশনকে ত্বরান্বিত হওয়ার কারণ কোনটি? ওই যে বলে দিলাম যে ত্বরান্বিত হওয়ার কারণ গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশনকে ত্বরান্বিত হওয়ার কারণ হচ্ছে আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এটা কিন্তু 2 রকমভাবে দিতে পারে। এখানে দিয়েছে তোমার শুধুমাত্র গ্লোবালাইজেশন, অন্য জায়গায় দিতে পারে 2টাই, ইন্টারন্যাশনালাইজেশন এবং গ্লোবালাইজেশন। 21 শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে? ইন্টারন্যাশনালাইজেশনের কারণে যেই পরিবর্তন সেটা সূচনা হয়েছে বা সূচি হয়েছে। তাহলে তার পরেরটা দেখি, নিচের কোনটি গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশনকে ত্বরান্বিত করে? এটা তো প্রথমেই বলে দিয়েছি তোমাদের, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। তারপরেরটা দেখো, পৃথিবীর মানুষ এক সময় বেঁচে থাকার জন্য পুরোপুরি কিসের ওপর নির্ভর করতে হতো? মানে মানুষ যে এক সময় বাঁচত, এটা আসলে তারা কিসের ওপর নির্ভর করতে হতো? তখন তো যন্ত্রপাতি এত কিছু ছিল না, সার টার। এখন তো মানে অনেক ফসল উৎপাদন বেড়ে গিয়েছে, আগে প্রচুর কম হতো। এখন ওই যে বিভিন্ন ধরনের সার বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার ফলে এগুলো এখন বাড়ছে, কিন্তু তখন ছিল না। তখন মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতির অনুকম্পার ওপর নির্ভরশীল ছিল। তারপরটা দেখো, নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটা? এটা দেখো ময়মনসিংহ বোর্ডে 24-এ এসেছিল। এটা হলো আন্তর্জাতিকতা। আর বিশ্বায়ন মানে কি? গ্লোবালাইজেশন। বিশ্বায়ন মানে নতুন তথ্য সৃষ্টি করতে কোনটি প্রয়োজন? নতুন তথ্য সৃষ্টি করতে অবশ্যই তোমাকে জ্ঞান আহরণ থাকা লাগবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো প্রবেশ করবাই, তার আগে কিন্তু জ্ঞান আহরণ করতে হবে। তোমার জ্ঞান না থাকলে তুমি তথ্য প্রযুক্তির জগতে প্রবেশ করে কি করবা? তাহলে এটার উত্তর হবে নতুন তথ্য সৃষ্টি করতে প্রয়োজন হলো জ্ঞান আহরণ। নিচের কোনটি 21 শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা? এটা হবে সৃজনশীলতা। মানুষের উপকার করা? না, হবে না, মানুষের উপকার করতে হবে না। তারপরে সত্যবাদিতা? না। পারস্পরিক অসহযোগিতা? এটা তো হবেই না। তাহলে উত্তর কোনটা? সৃজনশীলতা। এটা এরকমভাবে করতে পারো যে মানুষের উপকার করা? না। তারপরে সত্যবাদিতা? না। তারপরে কি পারস্পরিক অসহযোগিতা? না। তাহলে যেটা বাকি থাকলো সেটাই উত্তর। এরকমভাবে তুমি করতে পারো যে এমসিকিউগুলা যে চারটা তো অপশান থাকে, এক সাইড থেকে তুমি বাদ দিয়েও করতে পারো যে হ্যাঁ দেখি তো কোনটা হবে কি না। এরকমভাবে মানে আমি যেভাবে এটা করলাম, 3টা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকলো কোনটা? সৃজনশীলতা। এভাবে করতে পারো। তারপর আমাদের নতুন টপিকস, সেটা হলো তথ্য ও প্রযুক্তির যে বিকাশ ঘটিয়েছিল, যে ব্যক্তিবর্গগণ যাদের অবদান ছিল তাদের নিয়ে আমরা এখন পড়ব। প্রথমে কি? মার্ক
জাকারবার্গ। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা আসলে মানে কিভাবে পড়বো এই বিষয়টা একটু তোমাদের দেখিয়ে দিই। যে প্রথম মানে আজকের ক্লাসটা হবে ওপরের দুইটা টপিকস, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, মানে অধ্যায় শেষ যেগুলো তুমি শিখতে পারবে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যে সকল ব্যক্তিবর্গগণ ভূমিকা রেখেছে, এই দুইটা টপিকস আজকের ক্লাসে আমরা পড়বো। আর এর পরের ক্লাসে সম্পর্কিত মানে গভর্নর, তারপর লার্নিং, সার্ভিস, এগুলো কিন্তু আমরা ক্লাস 2-এ করবো, মানে এর পরের ক্লাসে করব। আর বাকি যে 5টা টপিক থাকবে সেগুলো আমরা ক্লাস 3-তে করব, 3 নাম্বার ক্লাসে করব। এটা তো ক্লাস গেল। এবার দেখো যে আমরা কিন্তু এসএসসি 27-এর জন্য ডেডিকেটেড একটা গ্রুপ খুলেছি, সেটা হলো এসএসসি 27 ভিক্টোরি জোন। আমরা কিন্তু মূলত এই জায়গায় কিন্তু আমাদের ক্লাসগুলো দিব। তাই তোমরা এখন পর্যন্ত যারা ইউটিউবে ক্লাস দেখছো বা আমাদের পেজ থেকে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টেই এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এই গ্রুপে জয়েন হয়ে যাবে। আর আরেকটা কথা কি, আমাদের কোর্স সম্পর্কে তোমাদের বলতে চাই যে এসএসসি 27 যারা আছো, মানে যারা এখন বর্তমানে দেখছো, তাদের জন্য কিন্তু অলরেডি যদি ফুলফিলভাবে আমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে, বাকি যে বিষয়গুলো মানে গণিত, উচ্চতর, পদার্থ, রসায়ন, এগুলাতে যদি 100 প্রিপারেশান নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে পারো তুমি। আর আমাদের কোর্সে ওয়েবসাইটে ক্রমে যে সার্চ দিবা কি utmeducation.com, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা। এসএসসি 28 যদি কেউ দেখো, এসএসসি 28-এরও কিন্তু আমাদের কোর্স আছে। তারপর কি, যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হবে না, কিন্তু ফ্রি ক্লাসগুলো করবে, তাহলে অবশ্যই আমাদের ফ্রি কোর্সও আছে। এখানে অনেকগুলোই ক্লাস দেওয়া আছে, এগুলো তুমি দেখতে পারো, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এটা তাহলে গেল। এখন চলো ক্লাসে আবার চলো আমরা ক্লাসে যাই। মার্ক জাকারবার্গ সম্পর্কে তোমাকে একটা মানে বলি যে ফেসবুক তিনি কিভাবে আবিষ্কার করেছিল। তার কিন্তু ছোট থেকেই কম্পিউটারের প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু তার একটা গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডের নাম আমি জানি না, তার সাথে তার মানে ব্রেকআপ হয়ে গিয়েছিল। তখন সে এই ফেসবুকটা আবিষ্কার করেছিল। কিন্তু ফেসবুকের আগে সে কিন্তু ফেস মাস্ক নামে একটা ওয়েবসাইট আবিষ্কার করেছিল, মানে তৈরি করেছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যেটা ছিল, মানে যেখানে সে পড়তো, সেখানে কিন্তু ফেসবুক, ওখানে কিন্তু একটা ফেসবুক ছিল, কিন্তু ওটা কিন্তু আমাদের এই সময়ের ফেসবুক না, সেটা ছিল শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের সার্ভারের, মানে ওখানে যত স্টুডেন্ট ছিল সকলের ফটো দেওয়া ছিল। তো ওখান থেকে ফটো কিন্তু ডাউনলোড করা যেত না। এর ফলে মার্ক জাকারবার্গ ফেস মাস্ক যখন আবিষ্কার করে, মানে তৈরি করে, সেখানে কিন্তু ফটো প্রয়োজন ছিল। তখন সে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে সে সকল মেয়ের, মানে তার গার্লফ্রেন্ডের প্রতি একটা তার ঘৃণা তৈরি হয়ে সকল মেয়ের ছবিগুলো ডাউনলোড করে সে ফেস মার্কসে আপলোড করেছিল, এবং এখানে রেটিং দিত যে কোন মেয়েটাকে আসলে মানুষ কত রেটিং দিবে এইরকমভাবে। এই সময় কিন্তু তাকে হার্ভার্ডে থেকে ডাক দেয়, এবং 6 মাসের জন্য কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় থেকে। আর এই যে সে প্রথমে যেটা তৈরি করেছিল ওয়েবসাইট, এটাতে কিন্তু তার বন্ধুরাও সাহায্য করেছিল। আর পরবর্তীতে সে ফেসবুক তৈরি করে, আর ফেস মাস্ক কিন্তু সেই সময় অনেক ভাইরাল হয়েছিল। তাহলে চলো আমরা এর সম্পর্কে পড়ি। মোটামুটি তো বুঝতে পারলাম। তাহলে মার্ক জাকারবার্গ জন্মগ্রহণ করেছে 24শে মে 1984 সালে। এইটা একটু মনে রাখবা, যদিও সালগুলো আসে না, তারপরেও একবার করে হলেও রিডিং পড়ে থাকবা। এই যে দেখো, তোমার মার্ক জাকারবার্গ সম্পর্কে যতটুকু গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন সবগুলোই কিন্তু আমি তুলে দিয়েছি, যার কারণে তুমি যদি বই না পড়তে চাও, না পড়লে হবে, শুধু পরীক্ষার আগে আমার এই স্লাইডটা একবার চোখ ফিরিয়ে নিবে আমার এই স্লাইডগুলোতে, তাহলেই তোমার কভার হয়ে যাবে। তাহলে দেখো, সে কোথায় পড়তো? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তো। মার্ক জাকারবার্গ ও তার 4 বন্ধু মিলে এটা তৈরি করে। তার 4 বন্ধু মিলে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আগে কি তৈরি করেছিল? ফেস মাস্ক আবিষ্কার করেন। শুরুতে এটি একটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে এখানে অনেক মানুষজনই ব্যবহার করছে। তাহলে আমি বলে দিলাম যে এটা প্রথমে কি ছিল, শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ব্যবহার করতো, পরে সবাই আমরা ব্যবহার করতাম, তাহলে ব্যবহার করছি এখন বর্তমানে। তাহলে চার্লস বেবেজ তিনি একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ। এই লাইনটা একটু মনে রাখবা।
যে ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ, তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তাহলে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। এটা এর আগে মুখস্থ করেছো বা কোনো জায়গায় দেখেছো। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক এমসিকিউ এই লাইনটা আসে, সেহেতু এই লাইনটা একটু ভালোভাবে মনে রাখবা যে আধুনিক কম্পিউটারের জনককে বা চার্লস ব্যাবেজকে কি বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন, তিনি আরেকটি আবিষ্কার করেন, কি? ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তাহলে সে তিনটা কাজ করে, একটা হলো কি আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন, তারপরে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামকরণ করেন, যাকে গণনা যন্ত্রে পরিকল্পনা করেন। মানে যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছিল সেটা চার্লস ব্যাবেজ শুধুমাত্র গণনার কাজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা অ্যাডা লাভলেস এটাকে আরও উন্নত করে। তো ওটা আমরা পরবর্তীতে পড়ব। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে তার বর্ণনা অনুযায়ী একটি ইঞ্জিন তৈরি করা হয়। এই ইঞ্জিনটা ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। মানে এই চার্লস ব্যাবেজ যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কথা বলেছিল সেটা কিন্তু সে তৈরি করতে পারেনি, কিন্তু সে সম্পূর্ণ অ্যানালিটিক্যাল ইঞ্জিন কিভাবে তৈরি করতে হবে সেটার বর্ণনা দিয়ে গিয়েছিল। পরবর্তীতে 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে তার ওই বর্ণনা অনুযায়ী যন্ত্রটা তৈরি করা হয়। এই যে অ্যাডা লাভলেস, এখানে জন্ম এবং মৃত্যুর সালটা মনে রাখবা। অ্যাডা লাভলেস ছিলেন কবি লর্ড বাইনের কন্যা। এই কবি লর্ড বাইন ছিল, মানে তার মায়ের কারণে অ্যাডা লাভলেস ছোট থেকেই গণিত এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাহলে যদি বলা হয় তোমাকে প্রশ্নে যে অ্যাডা লাভলেস কার জন্য গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠে, তাহলে কি হবে? তার মায়ের কারণে। আবার যদি এটা বলা হয় যে অ্যাডা লাভলেস তার মায়ের কারণে কিসের প্রতি আগ্রহী হয়ে ওঠে, তাহলে অবশ্যই গণিত এবং বিজ্ঞান হবে। তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই যে তোমাকে এখানে এর আগের স্লাইডে যেটা বললাম, এই যে চার্লস ব্যাবেজ যেটার বর্ণনা দিয়ে গিয়েছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন। তাহলে অ্যানালিটিক্যালের জন্য সে কী করেছিল? প্রোগ্রামিং ধারণাটা দিয়েছিল বা প্রোগ্রাম তৈরি করেছিল। তাকে প্রোগ্রামিংয়ের প্রবর্তক বলা হয়। এই লাইনটা একটু ভালোভাবে মনে রাখবা। তাকে কি বলা হয়? প্রোগ্রামিংয়ের প্রবর্তক বলা হয়। আর চার্লস ব্যাবেজকে কি বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক। 1940 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে, তাহলে চার্লস ব্যাবেজের সাথে কত সালে দেখা হয়? 1940 সালে। কোথায়? তুরিন বিশ্ববিদ্যালয়ে দেখা হয়। তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেয়। চার্লস ব্যাবেজের সহায়তায় অ্যাডা লাভলেস, এখানে একটু বানানটা ভুল আছে, বানানটা কারেকশান করে নেবে, এই বানানটা হবে। যে প্রোগ্রামিং করেছিলেন সেটা তার মৃত্যুর 100 বছর পর 1993 সালে প্রকাশিত হয়। তাহলে অ্যাডা লাভলেস যে প্রোগ্রামিংটা করেছিল সেটা কিন্তু তার মৃত্যুর 100 বছর পর, মানে তিনি কিন্তু মরেছিল 1852 সালে, কিন্তু এই প্রোগ্রামিংটা প্রকাশ হয়েছিল কখন? 1953 সালে। তাহলে সে কিন্তু বেচারি কিন্তু জানতে পারেনি যে তার প্রোগ্রামিংটা আসলে কত ভূমিকা রেখেছিল। তার ধারণাটি ছিল অ্যালগরিদমের। এখন শর্টকাট করে দিই, এটা তো অনেক বড় এবং খুব গুরুত্বপূর্ণ অ্যাডা লাভলেস সম্পর্কে। এখানে কোনটা তুমি পড়বা এক কথায়। তিনি কার কন্যা ছিল এটা পড়বা। তার মা তাকে বিজ্ঞান ও গণিত বিজ্ঞানের প্রতি আগ্রহী তৈরি করেন, এটা একটু মনে রাখবা। আর চার্লস ব্যাবেজের সাথে তার কোথায় দেখা হয়েছিল, তাকে কিসের প্রবর্তক বলা হয়, এবং তার মৃত্যুর কত বছর পর বা কত সালে তার প্রোগ্রামিংটা প্রকাশ হয়েছিল, এই কয়েকটা প্রশ্ন মনে রাখবা। তারপর দেখো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন এবং বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করেন। মানে এই যে আমরা যে এখন বিনা তারে, মানে বলতে আমরা যে ফোন কল করছি যে আরেক জায়গায় চলে যাচ্ছে, এটা তো তারের সাহায্যে না, বিনা তারের। এই
তথ্য প্রেরণার সম্ভাবনাটা দিয়ে দেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এখানে তার মৃত্যু এবং জন্মসাল অবশ্যই মুখস্থ করবা বা মনে রাখবা বা একবার রিডিং পড়ে যেতে পারো। তারপরে জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু কিন্তু বাঙালি বিজ্ঞানী ছিল, বাঙালি বিজ্ঞানী। 1895 সালে জগদীশ চন্দ্র বসু বিনা তারে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে একই স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম হন। ধারণাটা দিয়েছিল কে? ম্যাক্সওয়েল কিন্তু ধারণা দিয়েছিল যে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করা সম্ভব, কিন্তু এটাকে বাস্তবায়ন করে কে? আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এটাকে বাস্তবে পরিণত করে 1895 সালে। কিন্তু এই প্রকাশিত না হওয়ার কারণে, মানে এটা প্রকাশিত হয়নি, মানে জগদীশ চন্দ্র বসু কিন্তু এটা প্রেরণ করতে সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু বেচারা প্রকাশ করতে পারেনি, এই জন্য সার্বজনীন যে স্বীকৃতি সেটা তিনি পায়নি। তাহলে এখান থেকে দেখো যে সবচাইতে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, যে সর্বপ্রথম বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করতে সক্ষম হয় কে? জগদীশ চন্দ্র বসু। তিনি কি আবিষ্কার করেন বা কি ব্যবহার করেন? এই তথ্যটা প্রেরণ করার জন্য তিনি কি ব্যবহার করেন? বিনা তারে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করেন। অতি ক্ষুদ্র তরঙ্গ, এটা একটু মুখস্থ রাখবে এখানে, যে তোমাকে এখানে দুইটা প্রশ্ন দিতে পারে, এটাকে দুইটা প্রশ্ন হতে পারে। যেমন যে তরঙ্গটা ব্যবহার করেছিল সেটা কেমন? সূক্ষ্ম তরঙ্গ। তারপরে কি ব্যবহার করেছিল? সূক্ষ্ম তরঙ্গ ব্যবহার করেছিল। তাহলে এইখানে এই দুইটা জিনিস মনে রাখবা। তারপরেরটা দেখো, গুগলি এলমা মার্কিন এর জন্মসাল এবং মৃত্যুসালটা মনে রাখবা। আর বেতার তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থান তথ্য প্রেরণ করার প্রথম প্রকাশিত হওয়ার সার্বজনীন স্বীকৃতি পান ইতালি বিজ্ঞানী। মার্কিন যে বিজ্ঞানীটা রয়েছে আমাদের জগদীশ চন্দ্র বসু, যেটাতে প্রথম সফল হয়েছিল বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করাতে, সেটাতে সফল হয়েছিল কে? মানে সফল তো প্রথমে জগদীশ চন্দ্র বসু হয়েছিল, কিন্তু সে প্রকাশ করতে পারেনি। প্রকাশ করেছিল কে? এই মার্কিন আবার কোথাকার বিজ্ঞানী ছিল? ইতালির বিজ্ঞানী ছিল মার্কিন। 1997 সালে IEEE তাকে স্বীকৃতি দেয় রেডিও বিজ্ঞানের অন্যতম অগ্রপথিক হিসাবে আখ্যায়িত পান। মানে তিনি কি আখ্যায়িত পান? রেডিও বিজ্ঞানের আখ্যায় পান তিনি, মানে তিনি এই পদবিটা পান। তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক বলা হয়। মার্কিনকে কি বলা হয়? বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তো এইখানে আরেকটা আছে IEEE, মানে যেটা তাকে স্বীকৃতি দিয়েছিল 1997 সালে, সেটার কিন্তু ফুল ফর্ম দেওয়া আছে। এটা যদি তুমি না পড়তে চাও তাও হবে, এটা পরীক্ষা আসবে না, এটা তোমাকে লিখে দিই লেস ইম্পর্টেন্ট। এটা থেকে পরীক্ষা, এই লাইনটা থেকে পরীক্ষা আসবে না, এই লাইনটা থেকে পরীক্ষাতে আসবে না, এটা তোমাদের এক্সট্রা জানার জন্য শুধু লিখে দিয়েছি। তারপর দেখো কি, রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি 20 শতকের প্রায় 60-70 এর দশকের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করেন। তাহলে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করেন কে? এই টমলিনসন কি ব্যবহার করে? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার করে। তার মানে আরপানেট আবিষ্কার করে কে? টমলিনসন। তারপরে কি ব্যবহার করে আবিষ্কার করেন? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার করেন। তারপরে কি, টমলিনসন 1971 সালে আরপানেট ইন্টিগ্রালের মাধ্যমে সূচনা করেন। এখানে এই লাইনটা মনে রাখবা যে প্রথম ইমেল আবিষ্কার করে কে? আমরা যে এখন যে ইমেল ব্যবহার করছি, ইমেল, সেটা আবিষ্কার করেন কে? টমলিনসন এটা আবিষ্কার করেন। তাহলে আমরা তারপরে স্লাইডে যাই। স্টিভ জবস এর জন্মসাল এবং মৃত্যুসাল মনে রাখবা। স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ ওজিআক ও রোনাল্ডো, এটা খেলোয়াড় রোনাল্ডোরা, এটা হলো স্টিভ জবসের বন্ধু রোনাল্ডো। অ্যাপল কম্পিউটার মানে যেটা আমাদের দেলোয়ার স্যার ব্যবহার করে, খাওয়া আপেল, সেইটা দেলোয়ার স্যার না, সব অনেকে ব্যবহার করে। খাওয়া আপেলটা আবিষ্কার করে কে? স্টিভ জবস।
এটা আবার মানে অ্যাপেল কোম্পানিকে একটু করলাম না, মানে প্রমোশনের জন্য না, এমনি করলাম। বর্তমানে বিশ্বের এটি একটি বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপেল কোম্পানি কিন্তু অনেক ভালো প্রতিষ্ঠান এবং এটা এখন বিশ্বের সবচাইতে বড় প্রতিষ্ঠান বলা যায়। পার্সোনাল কম্পিউটার পর্যায়ে নিয়ে আসেন কে? এই স্টিভ জবস বা যে এই খাওয়া আপেলটা মানে অ্যাপেলস কোম্পানি কিন্তু প্রথম পার্সোনাল কম্পিউটার পর্যায়ে বিকশিত হয়েছে। এখানে একটু মজা করে তোমাকে বললাম যেন খুব সহজে মনে থাকে, এই জন্য একটু মজা করে বললাম। তারপর বিল গেটসটা তো সবাই চিনো নাকি, বিল গেটস। তারপরে কি আইবিএ কোম্পানি 1981 সালে আইবিএ কোম্পানি তাদের পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য বিল গেটস ও তার বন্ধু, দেখো যে সবগুলাই প্রায় মার্ক জুকারবার্গ ও তার 4 বন্ধু ছিল, বিল গেটস ও তার বন্ধু, এর আগে কি ছিল স্টিভ জবস ও তার 2 বন্ধু, মানে প্রায় সবাই তার বন্ধুর সাথেই কোনো না কোনো কিছু করেছে। ইনশাল্লাহ তোমরাও ভালো কিছু করবা তোমাদের বন্ধুর সাথে, এরকম একটা কিছু আবিষ্কার করে দেওয়া বাংলাদেশে। দেখো মাইক্রোসফটওয়্যার যে সাইটটা ছিল বা যেই প্রতিষ্ঠানটা ছিল সেটার কিন্তু কোম্পানিটা ছিল মাইক্রোসফটের, সেটা কিন্তু বিল গেটসদের। আর মাইক্রোসফট কোম্পানির প্রথম যে এই যে আইবিএ কোম্পানি কিন্তু দিয়েছিল পার্সোনাল কম্পিউটারের জন্য যে মাইক্রোসফটটা দরকার ছিল সেটা কিন্তু বিল গেটসদের জন্য দায়িত্ব দিয়েছিল ওদের কোম্পানিকে। তাহলে একটু দেখো যে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার অপারেটিং সিস্টেম পরিচালনা করে, মানে বিল গেটসদের যে মাইক্রোসফট কোম্পানি ছিল সেটাই কিন্তু পৃথিবীর সমস্ত যে সকল কোম্পানি রয়েছে না, যে সকল কম্পিউটার রয়েছে সেগুলোই কিন্তু অপারেটিং করে। তাহলে প্রথম যেই পার্সোনাল কম্পিউটার তৈরির জন্য আইবিএ কোম্পানি, মানে প্রথম যে কোম্পানিটা পার্সোনাল কম্পিউটার তৈরি করতে যায় তার নাম কি আইবিএ। পার্সোনাল কম্পিউটার তৈরিতে অপারেটিং কাদের দিয়েছিল? বিল গেটস ও তার বন্ধুদের। তাদের কোম্পানিটার নাম কি ছিল? মাইক্রোসফট কোম্পানি। তাহলে এটা গেল। তারপরে দেখো স্যার টিমোথি জনস বার্নার্স-লি, তার জন্মসাল শুধু আছে, তার মানে এখনো মরেনি। তিনি একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। মানে আধুনিক কম্পিউটারের জনককে বলো তো, বলো এখনই কমেন্টে বলো যে আধুনিক কম্পিউটারের জনককে, এটা জানাও। এটা আমি মানে এটা কিন্তু পড়াইলাম একটু আগে, প্রশ্ন করলাম, এটা কমেন্টে জানাবা। তারপরে কি এই বার্নার্স-লি যে স্যার ছিল, স্যার টিমোথি জন বার্নার্স-লি, তিনি ছিল ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। তারপরে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে যাকে সংক্ষেপে বলা হয় এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনা প্রস্তাব করেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর এর জনক হিসাবে পরিচিত হয়। তার মানে 2টা সাইড, একটা কি এইচটিটিপি আর 3টা WWW, এটার জনককে স্যার টিম বার্নার্স-লি। তার মানে এটা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ব্যক্তিবর্গটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করবা। এখানে বেশি তো না, এখানে শুধু 2টা টাইপ, WWW এবং এইচটিটিপি এর জনককে টিম বার্নার্স-লি। শেষ, স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা কিন্তু আবার MCQ চলে এলাম। এই টাইপটা বুঝতে, মানে যেটা করালাম এর আগে যে টপিকটা, সেটা বুঝতে যদি কোনো সমস্যা হয়, এটা যেহেতু রেকর্ডিং ক্লাস, আবার একটু পিছনে করে আবার শুরু করে দেখে নিবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। তাহলে প্রথম প্রশ্নটা কি? নিচের কোনটি আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে? মানে কোনটি আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে? সৃজনশীলতা। এখানে দেখো বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে না, হাতের মুঠোয় এসেছে কিন্তু সৃজনশীলতার কারণে, মানে এত কিছু আবিষ্কারের জন্য বিকশিত হওয়ার কারণেই কিন্তু এই ফোনগুলা, মুঠো ফোন বলো বা আইসিটিটা আমাদের হাতের মুঠোয় এসেছে। এক সময় কিন্তু একটা কম্পিউটার পুরো একটা রুমের সমান হতো, কিন্তু এখন কি আমরা পকেটে করে একটা কম্পিউটার নিয়ে বেড়াতে পারছি, মানে ফোনটা তো ধরতে গেলে তো কম্পিউটারের মতোই, এটাই। তারপরে MCQ দেখো, আধুনিক কম্পিউটারের জনককে বলো, আধুনিক কম্পিউটারের জনককে? চার্লস ব্যাবেজ। আর বিল গেটস কী ছিল? বিল গেটস মাইক্রোসফট কোম্পানি। আর স্টিভ জবস কী ছিল? দেখো এখানে
এই যে স্টিভ জবস, স্টিভ জবস ছিল না, বিল গেটস তো বললাম মাইক্রোসফট কোম্পানি, আর স্টিভ জবস পার্সোনাল কোম্পানি, মানে যে অ্যাপেল ফোন তোমরা ব্যবহার করছো আইফোন সেটা। তাহলে বুঝতে পারলে। তারপরেরটাতে যাই, কত সালে আধুনিক কম্পিউটারের জনক জন্মগ্রহণ করে? আধুনিক কম্পিউটারের জনককে বিল গেটস, সে জন্মগ্রহণ করে কত? 1791 সালে। এই জন্যই তোমাকে শুধু আমি জন্মসালগুলোতে একবার রিভাইজ দিতে বলছি। তারপর দেখো, চার্লস বেবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন কাজে লাগানোর জন্য কোনটি প্রয়োজন ছিল? কোনটি প্রয়োজন ছিল? প্রোগ্রাম প্রয়োজন ছিল। তথ্য ইন্টারনেট অরপানেটের জন্য কি ছিল? ইন্টারনেট প্রোটোকল। নেট প্রোটোকল। তাহলে অরপানেট এর জন্য কাজে লাগানোর জন্য কি প্রয়োজন ছিল? ইন্টারনেট। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন কাজে লাগানোর জন্য প্রয়োজন ছিল প্রোগ্রামিং, যেটা আবিষ্কার করেছিল কে? অ্যাডা লাভলেস। তারপরেরটা দেখো, তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন কে? তড়িৎ চৌম্বকের ধারণা দেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আর জগদীশ চন্দ্র বসু কি করে? ওই যে বিনা তারে তথ্য প্রেরণ করতে প্রথম সফল বিজ্ঞানী। স্টিভ জবস কি? চার্লস বেবেজ। স্টিভ জবস তো বললাম, স্টিভ জবস কী করেছিল? অ্যাপেল কোম্পানি। চার্লস বেবেজ কী করেছিল? আধুনিক কম্পিউটারের জনক। তাহলে তারপরেরটা দেখি, বিনা তারে তথ্য প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েল কোন ধারণাটি দিয়েছিল? এই যে এর আগে দেখো তো, এর আগের স্লাইডটা, এখানে ম্যাক্সওয়েল কী করেছিল? তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দিয়েছিল কে? জেমস ক্লক। তারপরে এখানে দেখো যে তুলে দিয়ে ম্যাক্স ক্লক, তার মানে তড়িৎ চৌম্বকীয় বল। এখানে এটা কিন্তু হবে না, এটা শুধু চৌম্বকীয় বল দেওয়া আছে, কিন্তু এখানে তড়িৎ নেই। এই যে তড়িৎ আছে এখানে, তাহলে তড়িৎ চৌম্বকীয় বল। এমসিকিউটা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু একটু ট্রিকি এমসিকিউ, যে বিনা তারে তথ্য প্রেরণের সম্ভাবনাকে তুলে ম্যাক্সওয়েল কোন ধারণাটি দিয়েছে। এখানে তোমরা তো জানো যে তড়িৎ চৌম্বকীয় বল, একে একে সিরিয়ালে পড়তে আসবে, তখন দেখবে যে হ্যাঁ তড়িৎ শক্তি না, চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, তার মানে তড়িৎটা হয়তো বা মিস্টেক করে দিয়েছে বা দেয়নি, এই জন্য এটাই দেখে দিবে, কিন্তু না, এটা তো ভুল হয়ে যাবে। এই জন্য 4টাই এমসিকিউ, 4টায় অপশান পড়ার পর তুমি সঠিক উত্তরটা দাগাবে। ঠিক আছে? তড়িৎ চৌম্বকীয় বল। তারপর এটা আমরা দেখি, জগদীশ চন্দ্র বসুর জন্মসাল এবং মৃত্যুসাল। এই জন্যই তোমাকে বললাম কি জন্মসাল এবং মৃত্যুসালটা একটু দেখে নিবে। 1858 থেকে 1937 সাল পর্যন্ত। তারপর অ্যাডা লাভলেস কিসের পারদর্শী ছিল? বিজ্ঞান ও গণিতে। বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহী হয়েছিল কেন? তার মায়ের জন্য। প্রোগ্রামিংয়ের ধারণা নিয়ে আসেন কে? অ্যাডা লাভলেস। তারপর হ্যাঁ শেষ। এই অধ্যায়ে মাত্র কয়টা স্লাইড তোমাদের করালাম। সবাইকে ধন্যবাদ এই ক্লাসটা সম্পূর্ণ করার জন্য। এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ছিল। সবাইকে খুবই ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য। আর এখানে মাত্র কয়টা স্লাইড, মানে ধরো যে 39টা স্লাইড, তার মধ্যে কয়েকটা বাদ যাবে, মানে টোটাল ধরো যে 35টা মতো স্লাইড হবে। 35টা স্লাইড যদি তুমি ঠিক মতো করো, তোমাকে বই পড়া লাগবে না। এখানে আমি কিছু এমসিকিউ দিয়েছি, আর অনেকগুলা টাইপ বলতে ধরো এখানে এমসিকিউ আছে, কিন্তু অনেকগুলা এমসিকিউ প্র্যাকটিসের জন্য অবশ্যই তুমি গাইডকে ফলো করবা। আর বইয়ের যেগুলা টপিকস লেখা আছে, বিবরণ দেওয়া আছে টপিকস, সেগুলো আমার স্লাইড ফলো করবা। স্লাইডে আমি শুধু গুরুত্বপূর্ণগুলাই দিয়েছি। তাহলে ক্লাসটা কেমন লাগলো তোমাদের? আমার প্রথম ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আর আমার নাম তো তোমাদের বলা হয়নি। আমার নাম হলো নাবিল হোসেন। আর এটা তোমাদের সাথে আমার ইউনিক টিচিং মেথডের অফিসিয়াল থেকে প্রথম ক্লাস ছিল। তো ক্লাসটা তো অবশ্যই জানাবা কেমন হয়েছে। আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।